সবাইকে নতুন একটা টপিকে স্বাগত। আবার চলে আসলাম আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এর মধ্যে আছে দ্রবণ। একটা খুবই ইজি এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং জানার খুব দরকারি জিনিস। এগুলো আমাদের বাস্তব জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে, এমন কিছু বিষয় আমরা আজকে জানবো। তো প্রথমেই দ্রবণ বা সলিউশন কি জিনিস সেটা জেনে নিই। দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, যার উপাদানগুলিকে কি করা হয়, একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করে যায়, তাকে বলে দ্রবণ। কি বললাম? দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। দ্রবণকে আমরা বলতে পারি যে একটা হচ্ছে দ্রাবক প্লাস হচ্ছে দ্রাবক। দ্রাবক আর দ্রাবক। দ্রবণের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রাবক। যদি আমরা বাস্তবে উদাহরণ নিই, জল আর চিনি, আমরা জানি শরবত জল প্লাস চিনি, তাহলে বোঝা যাবে যে কি, যে জল। এই দুটো উপাদান, এই দুটো উপাদানের মধ্যে একটার পরিমাণ বেশি আছে, একটার পরিমাণ কম আছে। যার আপেক্ষিক পরিমাণ বেশি থাকে তাকে বলে দ্রাবক, আর যার পরিমাণ কম থাকে তাকে বলে দ্রাবক। আর এটা হচ্ছে উদাহরণ শরবত বলি আমরা অবশ্যই, যদিও শরবতের মধ্যে অনেক কিছু থাকে। দ্রবণ বলতে সাধারণত জল আর চিনি যদি থাকে তাহলে আমরা দুইটা পদার্থ পেলাম, একটা পরিমাণ বেশি একটা পরিমাণ কম। এই যে মিশ্রণ, এটা একটা সমসত্ব হয়। সমসত্ব কাকে বলে? সমসত্ব হচ্ছে যদি উপাদানগুলার পরিমাণ মানে ঘনত্ব সব জায়গায় একটা দ্রবণ তৈরি করলাম, উপাদানগুলোর অনুপাত বা এই যে এটা এখানে যদি চিনি জল থাকে, এখানে যদি শরবত জল থাকে, যদি এখানে আমি এই জায়গা থেকে আমি নিলাম, নিয়ে এই জায়গা থেকে নিলাম, এবার নিয়ে উপাদানগুলোকে টেস্ট করলাম, এখানকার উপাদান চিনি জলের অনুপাত আর এখানকার চিনি জলের অনুপাত যদি একই থাকে তাহলে সেটাকে আমরা বলছি সব জায়গায় সমান, মানে সমসত্ব মিশ্রণ। তাহলে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ যার উপাদানগুলিকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে বলতে পারি। এই নির্দিষ্ট সীমা কথাটা ব্যবহার হচ্ছে এখানে। সীমা কথাটা কেন ব্যবহার হচ্ছে? সীমা কথাটা এই জন্য ব্যবহার করা হচ্ছে যে আমি ইচ্ছা মতো আমি দ্রাবক প্রয়োগ করতে পারবো না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে এটা মানটা থাকবে, পরিবর্তিত হবে। কেমন জিনিসটা? যদি আমি মনে করি, যদি বলা হয় যে এক গ্লাস তোমাকে জল দেওয়া হলো, এক গ্লাস জলে, এই এক গ্লাস জলের মধ্যে বা একটা সামনে ফাঁকা আছে, তুমি তিন চামচ কি দিবে? চিনি দিবে। 3 চামচ চিনি দিবে, 3 চামচ চিনি দিবে, তাহলে সেটা শরবত হলো। কিন্তু বলা হলো তোমাকে উল্টা যদি বলা হয় যে তোমাকে এক গ্লাস চিনি দেওয়া হলো আর তুমি 3 চামচ জল দাও, তাহলে কি হবে? শরবত তৈরি হবে? হবে না। তাহলে এটা নির্দিষ্ট কি আছে, আমি চিনির পরিমাণটা বাড়াতে পারি, বাড়াতে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমাকে থেমে যেতে হবে, তারপরে আর বাড়াতে পারবো না। ঠিক আছে? তাহলে এই হলো দ্রবণ। দ্রবণের দুটি অংশ, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রাব্য। যেটা বেশি পরিমাণ থাকে সেটা হচ্ছে দ্রাবক। দ্রবণের যে উপাদানটির আপেক্ষিক পরিমাণ বেশি থাকে তাকে বলে দ্রাবক, আর যে উপাদানটির আপেক্ষিক পরিমাণ কম থাকে তাকে বলে দ্রাবক। ঠিক আছে, এরপরে আমরা চলে আসলো দ্রবণের প্রকারভেদ। মেনলি আমাদের দ্রবণের প্রকারভেদ যেটা, সেটাই জানতে হবে। দ্রবণকে আমরা তিন ভাগে ভাগ করি। দ্রবণকে আমরা কয় ভাগ করি? 3 ভাগে ভাগ করি। এই পার্থক্যটা তোমাদের মনে রাখতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে এই পার্থক্যটাই মেনলি জানতে হবে। কি? প্রকৃত দ্রবণ, তারপর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলোয়েডীয় দ্রবণ। তোমরা আগে এটা জানো নি, এটা প্রথম জানবে। কলোয়েডীয় দ্রবণ আর প্রলম্বন। আচ্ছা, আমরা জানি সাধারণত কি হয় যে দুটো জিনিস, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রাব্য বা কণা। সেই কণাটার যে আকার, সেই কণাটার আকারের উপর ভিত্তি করে দ্রবণকে আমরা এই 3 ভাবে বিভক্ত করেছি। কিভাবে সেটা? মেনলি যেটা মনে রাখতে হবে, কণার আকার। সেটা যদি প্রকৃত দ্রবণ হয় তাহলে আমাদের হচ্ছে দ্রাবক কণার আকার। যদি কলোয়েডীয় দ্রবণ হয় তাহলে হচ্ছে বিস্তৃত দোসার আকার। বিস্তার মাধ্যম আর বিস্তৃত দোসা পরে আমরা জানবো। কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাব্য আর দ্রাবক কথাটা ব্যবহার করি না, আমরা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে ওই কথা দুটো ব্যবহার করি, দ্রাব্য এবং দ্রাবক। কিন্তু কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিস্তৃত দোসা ও বিস্তার মাধ্যম। আর প্রলম্বনের ক্ষেত্রে তো অবশ্যই কণা, কারণ আকারে সেটা বড় হয় অনেক। কি হয়? গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু 10⁻⁻8 সেন্টিমিটার। এটা কত? এটাকে আমরা ধরতে পারি 0.1 ন্যানোমিটার। আর এটা কত হয়? কোণার আকার কত হয়? এটা রেঞ্জের মধ্যে থাকবে 10⁻⁻7 থেকে 10⁻⁵ সেন্টিমিটার। এটা হচ্ছে
1 থেকে 100 ন্যানোমিটার। কোণার আকার সেন্টিমিটার হলে এটা হবে, আর ন্যানোমিটার হলে এটা হবে। আর প্রলম্বন কত? গ্রেটার দেন ইকুয়াল টু 10⁻⁴ সেমি, বা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 1000 ন্যানোমিটার ধরতে পারি। 1000 ন্যানোমিটার যদি বেশি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি 10⁻৯ সেমি সমান 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার 10⁻৯ সেন্টিমিটার। যাই হোক, তো এই যে বিষয়গুলো আসলো, হ্যাঁ, এটা হচ্ছে কি কোণার আকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি, যে মিডিলে অবস্থান করছে হচ্ছে কলোয়েডীয় দ্রবণ। মিডিলে অবস্থান করছে হচ্ছে কলোয়েডীয় দ্রবণ। আর প্রকৃত দ্রবণ হচ্ছে সব থেকে ছোট যদি দ্রাব্য কণা হয়, কণাটার আকার যদি সব থেকে ছোট হয়, তাহলে যেটা তৈরি হয় সেটা প্রকৃত দ্রবণ। মানে এটা এত প্রকৃত দ্রবণ সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে কি হয়, মনে কর জল ও চিনি, জল প্লাস চিনি, এখানে কি হয়, এটা এমনভাবে মিশ্রিত হয়ে যায় যে জলের যে অণু মলিকুল, তার ভিতরে চিনির মলিকুল ঢুকে গিয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। ঠিক আছে, লবণ, জল ও লবণ এর উদাহরণ হবে, জল ও লবণের উদাহরণ হবে। হ্যাঁ, তুতে, জল ও তুতে বা কপার সালফেট, এটা প্রকৃত দ্রবণের উদাহরণ হবে। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে এটা হলো। আচ্ছা, কলোয়েডীয় দ্রবণের উদাহরণ যদি দেখি, তাহলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে দ্রাবকণার আকারটা অনেক বড় হয়, যেমন দুধ, তারপর হচ্ছে মানুষদের রক্ত, রক্ত, এগুলো হচ্ছে প্রকৃত দ্রবণের উদাহরণ। দুধ, রক্ত, তারপর হচ্ছে মাখন, ঔষধ, যত ঔষধ আছে, হ্যাঁ, সবগুলো হচ্ছে কি কলোয়েডীয় দ্রবণ। ঔষধ কি লেখা থাকে, যেগুলো সিরাপে সাধারণত লেখা থাকে যে শেক ওয়েল বিফোর ইউজ, অর্থাৎ খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে দিতে বলে। কারণ কি, আমরা জানি সাধারণত একটু টেম্পারেচার হ্রাস বৃদ্ধি হলে বা কোনো একটা তড়িৎ বিশ্লেষণ যোগ করা থাকলেই এই যে ক্লোরিড দ্রবণ সেটা কি হয়, থিতিয়ে পড়ে নিচের দিকে, মানে মেন যে কোণাগুলো আছে সেই কোণাগুলো নিচের দিকে জমে থাকে। তার জন্য এটাকে বলা হয় শেক ওয়েল বিফোর ইউজ, মানে খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে বলা হয়। আচ্ছা, তারপর প্রলম্বন। হ্যাঁ, প্রলম্বন যেটা কি, এটা হচ্ছে উদাহরণটা দেখলে বুঝতে পারবে, কাদা জল, কাদা জল, আর কি, আর মনে করো বালি জল, বা চকের, এই যে চকের চোখ তো না, এটা মার্কার চোখ যদি আমরা ব্যবহার করি, চকের গুঁড়ো জল, এগুলো সবই হচ্ছে প্রলম্বনের উদাহরণ। তো উদাহরণগুলো মনে রাখলে তোমরা বুঝতে পারবে যে কি, যে এখানে দ্রাবকণার যে আকার খালি চোখে দেখা যায়। হ্যাঁ, এগুলো তো খালি চোখে দেখা যায় না, এই দুটা, এটা তো দেখা যাবে না, এটা হাই পাওয়ার মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে খালি চোখেই এটা দেখা যায়। আর এটা কোণাগুলো অনেকটা বড়, কিন্তু খালি চোখে তবুও দেখা যায় না, সম্ভব হয় না। ঠিক আছে, আমরা কি করব, আমরা উদাহরণ দেখলাম, এরপর আমরা তুলনামূলক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। তুলনামূলক বৈশিষ্ট্য দেখলেই আমরা কি করতে পারবো, সংজ্ঞা দিতে পারবো, এবং এই তিনটারই আমরা হচ্ছে তিনটা যে দ্রবণের আছে পার্থক্য করে আমরা সংজ্ঞা দিতে পারবো এবং উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবো। এবার হচ্ছে তাহলে প্রকৃতি যদি দেখি আমরা, প্রকৃতি কি হয়, প্রকৃতি কি হয়, স্বচ্ছ ও সমসত্ব, এর প্রকৃতি স্বচ্ছ ও সমসত্ব। ক্লোরিন দ্রবণের প্রকৃতি কেমন হয়, অস্বচ্ছ ও অসমসত্ব। স্বচ্ছ সমসত্ব কি, আমরা যদি দেখি যে প্রকৃত দ্রবণ সরবরাহ যেমন এদিক থেকে ওদিকে দেখা যায়, মানে স্বচ্ছ হয়, যার মধ্যে আলো সহজে চলাচল করতে পারে, সেটাকে স্বচ্ছ বলা হয়। সমসত্ব মানে সব জায়গায় ঘনত্ব সমান, একটু আগে বুঝালাম। অস্বচ্ছ এর উল্টা, একদম অস্বচ্ছ হবে, একদিক থেকে ওদিকে দেখা যেতে পারে, নাও যেতে পারে। অসমসত্ব, সব জায়গার ঘনত্ব সমান নাও হতে পারে, এটাও তাই, এটাও অস্বচ্ছ অসমসত্ব হবে, অস্বচ্ছ ও সমসত্ব। ঠিক আছে, তারপর কি, প্রকৃত দ্রবণের যে কণাগুলো আছে সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো না, দেখা যায় না। কণার দৃশ্যমানতা খালি চোখে দেখা যায় না, এটাও তাই, খালি চোখে দেখা যায় না, এটা দেখা যায়, কোণাগুলো খালি চোখে দেখা যায়। তারপর হচ্ছে কি থিতিয়ে পড়া, কখনোই থিতিয়ে পড়ে না, থিতিয়ে পড়া,
থিতিয়ে পড়া, পড়ে না, পড়ে না। তাপ ও তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে থিতিয়ে পড়ে, থিতিয়ে পড়ে। এটা যত আরো অভিকর্ষের প্রভাবে, অভিকর্ষের প্রভাবেই থিতিয়ে পড়ে, অভিকর্ষ বলের প্রভাবে কণাগুলো এত বড় বড় যে অভিকর্ষ বলের প্রভাবেই থিতিয়ে পড়ে। তারপর যে ভেদ্যতা, কণাগুলির ভেদ্যতা, কণাগুলির ভেদ্যতা অর্থাৎ কি ভেদ করতে পারে। হ্যাঁ, ফিল্টার বলে দিচ্ছি আমি, ফিল্টার আর পার্চমেন্ট, ফিল্টার পেপার আর পার্চমেন্ট কাগজ, পার্চমেন্ট ফিল্টার পার্চমেন্ট দুটার মধ্যে দিয়ে যেতে পারে, ফিল্টারের মধ্যে যেতে পারে, পার্চমেন্টের মধ্যে যেতে পারে না, দুটো দিয়েই যেতে পারে না। বুঝতে পারলাম? দুটো মনে রাখবো যে দ্রবণে ফিল্টার পেপার যদি আমরা দিয়ে করি, চেষ্টা করি, তাহলে কি হবে, ওই যে প্রকৃত দ্রবণের কণাগুলি দুটোর মধ্যে দিয়ে চলে যেতে পারে, ফিল্টার পেপার আর পার্চমেন্ট পেপার। কিন্তু ক্লোরো দ্রবণগুলি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট পেপারের মধ্যে যেতে পারে না। কিন্তু এইগুলা কোনো এতই বড় না ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যায় না পার্চমেন্ট, এটা বিশেষ মানে নেটের মতো, সেটার মধ্যে দিয়েও যেতে পারে না, ফিল্টার পার্চমেন্ট পেপারের মধ্যে যেতে পারে না। ঠিক আছে। আচ্ছা, আর দুইটা ইম্পর্টেন্ট ঘটনা আছে, একটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন, ব্রাউনীয় গতি ও টিন্ডাল প্রভাব, ব্রাউনীয় গতি ও টিন্ডাল প্রভাব। ব্রাউনীয় গতিটা কি? ব্রাউনীয় গতি হচ্ছে যে কোনো দ্রবণের মধ্যে যে কণাগুলি থাকে বা কোনো মিশ্রণের মধ্যে যে কণাগুলি থাকে সেগুলো সর্বদাই জিগজ্যাগ এদিক সেদিক চলাফেরা করে, এটাকে ব্রাউনিয়ান মোশন বলে। হ্যাঁ, আর টিন্ডাল প্রভাব কি? আমরা যদি কোনো একটা মিশ্রণের গতিপথে একটা লাইট আলোকিত করি, তাহলে আমরা কি দেখব, যে ওই দ্রবণটা কি হয়, আলোকিত হয়, ওই জায়গাটা আলোকিত হয়, মানে লাইটটা পাস করতে পারছে না। যে জায়গাটা দিয়ে যাচ্ছে, এটা ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে দেখা যায় যে পথ দিয়ে যাচ্ছে সেই জায়গাটা আলোকিত হয়ে গেছে, পার্টিকেলগুলোর মধ্যে দিয়ে আলো প্রতিফলিত হচ্ছে বলে সেই জিনিসটা ঘটে। কিন্তু এই দুইটা ধর্মই, প্রকৃত দ্রবণের কণাগুলি এত ছোট যে ব্রাউনীয় গতি ও টিন্ডাল প্রভাব আমাদের প্রকৃত দ্রবণ দেখায় না। কিন্তু এই দুটো ধর্ম কে দেখায়? ক্লোরাইড দ্রবণ দেখায় এবং প্রলম্বন, এরা দুটাই কিন্তু এই দুটো ধর্ম দেখায়। বুঝতে পারলাম? তাহলে ব্রাউনিয়ান গতি এবং টিন্ডাল প্রভাব হচ্ছে আমাদের দেখা। তাহলে আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো যেগুলো জানলাম সেগুলো যদি আমি আবার ঝেলে নিই, প্রকৃত দ্রবণের তাহলে কি হলো, কোণার আকার সব থেকে ছোট হয় 10⁻⁸ সেন্টিমিটার, যেটা হচ্ছে আমরা 0.1 ন্যানোমিটার বলতে পারি। আর ক্লোরাইড দ্রবণের আকার কি হয় 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার, যেটাকে 1 থেকে 100 ন্যানোমিটার বলা যেতে পারে। আর প্রলম্বন হচ্ছে কোণাগুলির বেশ কত হয় 10⁻⁴ সেন্টিমিটার থেকে বড় হয় বা 1000 ন্যানোমিটার হতে পারি আমরা, তাই তো? হ্যাঁ, 1000 ন্যানোমিটার হতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে, প্রকৃতি কি হয়, প্রকৃত দ্রবণ স্বচ্ছ সমসত্ব হয়, ক্লোরাইড দ্রবণ অস্বচ্ছ অসমসত্ব হয়, আর প্রলম্বন অস্বচ্ছ অসমসত্ব হয়। দৃশ্যমানতা এটা যেগুলো আমাদের কণাগুলি আছে সেগুলোকে আমরা দেখতে পাবো না, অবশ্যই হাই পাওয়ার মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাবো না। হ্যাঁ, ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে আমরা দেখা যায় না, শুধু প্রলম্বনটা দেখা যায়। থিতিয়ে পড়া, থিতিয়ে পড়া কি বলে, প্রকৃত দ্রবণের কণাগুলি কখনোই থিতিয়ে পড়ে না, দেখা যায় না। কিন্তু আমার ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে কি দেখা যায়, যে তাপ উত্তপ্ত করলে, তাপের প্রভাব বা তড়িৎ বিশ্লেষ্য যোগ করলেই আমার থিতিয়ে পড়ে। আর এটা প্রলম্বনের কণাগুলি এত বড় যে অভিকর্ষের প্রভাবে থিতিয়ে পড়ে। কণাগুলির ভেদ্যতা, কোনো কিছু ভেদ করতে পারে কিনা, ফিল্টার পেপারের মধ্যে দিয়ে এবং পার্চমেন্ট এই দু ধরনের পেপারের মধ্যে দিয়ে প্রকৃত দ্রবণ ভেদ করতে পারে, কিন্তু ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে পারে না, আর প্রলম্বন মধ্যেও পারে না। তাহলে এগুলা আমরা যদি বলে যে প্রকৃত দ্রবণ কাকে বলে, তাহলে আমরা কি বলবো, সংজ্ঞাটা কি দেবো? প্রকৃত দ্রবণের সংজ্ঞা আমরা এই বৈশিষ্ট্য থেকে বলতে পারবো কি, যে দ্রবণের দ্রাবকণাগুলার ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার এর কম, এবং যার প্রকৃতি হচ্ছে স্বচ্ছ সমসত্ব। হ্যাঁ, এবং যে কণাগুলি যে দ্রবণের কণাগুলি কখনো থিতিয়ে পড়ে না, তাই না, যাদেরকে খালি চোখে কখনো দেখা যায় না। মানে আরও কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে সেরকম মিশ্রণকে কি বলে, প্রকৃত দ্রবণ বলে। ক্লোরাইড দ্রবণ কাকে বলে? যে দ্রবণের দ্রাবকণার ব্যাস 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার বা 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকে, এবং যার কণাগুলিকে হচ্ছে কি হয়,
কণাগুলি কণাগুলি হচ্ছে প্রকৃতি অস্বচ্ছ অসমসত্ব। এবং যারা যারা হচ্ছে টিন্ডাল প্রভাব এবং ব্রাউনিয়ান মোশন দেখায়, এবং যে কণাগুলি আমার হচ্ছে ফিল্টার পেপারের মধ্যে দিয়ে তো যেতে পারে কিন্তু পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে সহজে যেতে পারে না, হ্যাঁ, সেই মিশ্রণকে আমরা কি বলতে পারি? কোলয়েডীয় দ্রবণ বলতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোলয়েড থেকে প্রশ্ন আরও অনেক ধরনের আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। এরপরে আমরা প্রকৃত দ্রবণের কয়েকটা উদাহরণ দেখে নিব। সময়টা বাঁচানোর জন্য আমি আগে লিখে নিয়ে তারপর বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রকৃত দ্রবণের কয়েকটা উদাহরণ যদি দেখি, আরও অনেক ধরনের হয়, হ্যাঁ, শুধু আমি কয়েকটা নিয়েছি, 1 2 3 4টা নিয়েছি বোঝার জন্য যে শুধুমাত্র আমরা যেটা জানি জেনারেলি তরল আর কঠিন এরকম হলেই যে প্রকৃত দ্রবণ হবে তার কোনো মানে না। এটা আমরা জানি চিনি জল হতে পারে, এর উদাহরণ কী হবে? চিনি জল হতে পারে, বা লবণ জল হতে পারে, উদাহরণ লবণ জল, এটা হতে পারে। কঠিন এটা কি? সংকর ধাতু যেগুলো আছে, প্রচুর সংকর ধাতু আছে, সংকর ধাতু যেগুলো আছে সেগুলো হচ্ছে কঠিনের মিশ্রণ, মানে দুটাই ধাতু, হ্যাঁ, যেমন হচ্ছে পিতল, কাঁসা, পিতল, হ্যাঁ, কাঁসা, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কঠিন। তরল কি? জল আর অ্যালকোহল যদি আমরা মিশাই প্রকৃত দ্রবণ হয়, জল প্লাস অ্যালকোহল প্রকৃত দ্রবণ হয়। অ্যালকোহল জানতে হবে, এমন নয় শুধু তরলই হবে, তরল কঠিন, এরকম সব ধরনের হতে পারে আর কি। গ্যাস কি? আমাদের যে বাতাসেই আছে, বাতাস বা বায়ুর মধ্যে কে আছে? আমাদের নাইট্রোজেন আছে প্রায় 78%, আর অক্সিজেন আছে কত পার্সেন্ট? 21% প্রায়, হ্যাঁ, এটা অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই যে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে, বা আরও অত কার্বন ডাইঅক্সাইড আছে, অতগুলো দেখালাম না আমি, এটা তো 99% হচ্ছে, 78 আর 21 99%, হ্যাঁ, তাই না? তাহলে বাতাসের উপাদানের মধ্যে এটাও কিন্তু একটা প্রকৃত দ্রবণ, বাতাসটাকে আমরা প্রকৃত দ্রবণ বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা জাস্ট ধারণা দিলাম যে প্রকৃত দ্রবণ বিভিন্ন ধরনের হয়। আমাদের যেটা মেইনলি এখানে উদাহরণ পরীক্ষায় আসবেই সেই আমাদের 4টা ক্লোরাইড দ্রবণের, সেটা ইম্পর্টেন্ট, সেটা আমি দেখে নিচ্ছি, সেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আগে এখানে তারপর বোঝাচ্ছি। একটা সুন্দর ট্রিকের মাধ্যমে আমরা যে ক্লোরাইড দ্রবণের যে প্রকারভেদ সেগুলো দেখে নেব। এখানে আমাদের জানি যে ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে দুইটা আমরা যে থাকে, একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম, হ্যাঁ। যেমন প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাব্য আর দ্রাবক, যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে আমরা সাধারণত দ্রাবক বলি, আর যেটা কম পরিমাণে থাকে সেটাকে দ্রাবক বলি। এখানে কি? এখানে একটা মাধ্যমে আর একটা মাধ্যম ছড়িয়ে থাকে এরকম ধরা হয়, বিস্তৃত দশা, হ্যাঁ, বিস্তার মাধ্যমে বিস্তৃত দশা। কঠিন যদি হয় তাহলে কি? সেটাকে কি বলে? হ্যাঁ, সলিড সল। এখানে দেখবে, এটা মনে রাখবে কি আছে, কঠিন তরল গ্যাসীয়, কঠিন তরল, মানে গ্যাস আর গ্যাস হবে না, কারণ আমি একটু আগে দেখলাম যে গ্যাস আর গ্যাস যদি হয় তাহলে কি হয়ে যায়? প্রকৃত দ্রবণ হয়ে যায়। তাই গ্যাস এবং গ্যাসের মিশ্রণটা বাদে বাকি 8 প্রকারে কিন্তু সব কোলয়েডের আমরা উদাহরণ পেয়ে থাকি। তাহলে যদি বিস্তৃত দশা কি? বিস্তার মাধ্যম, তাহলে কঠিনের মধ্যে যদি কঠিন থাকে তাহলে যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা হচ্ছে কঠিন, তাকে বলে সলিড সল বা কঠিন সল। হ্যাঁ, সলিড সল কেন লিখেছি একটু পরে বলছি আমি। তারপর আবার 2 নম্বরে কি আছে? যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন এবং বিস্তৃত দশা তরল, তাকে বলে জেল, উদাহরণ দই। যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা গ্যাস, তাকে বলে ফর্ম, যেমন ঝামা পাথর। তারপর আবার চলে আসলো, এবার দেখো এখানে কঠিন, এখন তরল। তো মনে রাখার জন্য তোমরা এই 4টা প্রথমে কঠিন তরল গ্যাসীয়, কঠিন তরল গ্যাসীয়, কঠিন তরল, কঠিন তরল গ্যাস, একদম মনে থাকবে, সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিয়েছি। এই দিকটা মনে রাখার জন্য একটা ট্রিক আছে। তাহলে কি? আবার এটার সঙ্গে যদি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইমালশন, তার আগে কি আছে? যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশা কঠিন, তাকে বলে সল। আর আবার হচ্ছে এটা কি আছে 5 নম্বরটা? যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশা তরল, দুটোই উভয় তরল, তাকে বলছি আমরা কি? ইমালশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইমালশন পরীক্ষায় বেশি আসে, ইমালশন হচ্ছে এটা। তারপরে হচ্ছে কি? যে বিস্তৃত, আবার আরেকটা এটা ফর্ম, হ্যাঁ, এটা ফর্ম কি? যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশা গ্যাসীয়, তাকে বলছে ফর্ম, যেমন সাবানের ফেনা, উদাহরণ। হ্যাঁ, তারপর হচ্ছে যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম গ্যাস এবং বিস্তৃত দশা কঠিন, তাকে বলছে কঠিন এরোসল। এটা ধোঁয়ার উদাহরণ। ধোঁয়ার মধ্যে কিন্তু আমার চেয়ে বেশি পরিমাণে থাকে গ্যাস এবং তার মধ্যে কঠিন কিছু পার্টিকেল থাকে। আর যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম গ্যাস এবং বিস্তৃত দশা তরল, তাকে বলছে তরল এরোসল, যেমন কুয়াশা। ঠিক আছে, এগুলো মনে রাখার ট্রিক কি? ঠিক আছে, শুভং সিং, সলিড সল। হ্যাঁ, এর প্রকারভেদ, এই যে আমাদের ক্লোরাইডের প্রকারভেদ, সেটা আমরা জানবো এই ট্রিকের মাধ্যমে। হ্যাঁ, কি পরপর কিন্তু আমাদের এটা যদি মনে রাখি তাহলে এটা আমাকে পরপর মনে রাখতে হবে। শুভং সিং মানে সলিড সল। জি জেল, ঠিক আছে। ফির ফর্ম। সে, এখানে এস, এই যে সে মনে রাখতে হবে কিছু জিনিস। এস এতে 2টা আছে, এসতে হচ্ছে সল আর ইতে হচ্ছে ইমালশন। তারপর হচ্ছে ফার্স্ট মানে কি? ফার্স্ট হচ্ছে ফর্ম, আবার ফর্ম। আয়া,
फिर से फास्ट आया आया হচ্ছে ডবল এ আছে এরোসল, দুটাই এরোসল। হ্যাঁ, কি গ্যাসের মধ্যে কঠিন আর গ্যাসের মধ্যে তরল যদি হয়, তাহলে আমরা বুঝতে পারলাম এই ট্রিকটা তোমরা বারবার যদি প্র্যাকটিস করো, সিরিয়ালি তোমাদের এই আর্টটা মনে রাখতে হবে, তাহলে যে কোনো যেহেতু একটু বেশি অনেক বেশি আছে, ট্রিক অ্যাপ্লাই করে মনে রাখলে পরে পরীক্ষায় তোমাদের নির্ভুলভাবে দিতে পারে, মুখস্থ করলে ভুলে যাবে, প্রচুর হেড হবে। তাহলে তোমাদের কি শুভম সিং জি ফির সে ফার্স্ট আয়া, তাহলে সেতে দুটো আসবে সোল আর ইমালসন। এবং মিডিলে কে আছে, যেহেতু আটটা, মিডিলে উপরে তিনটা নিচে তিনটা, সোল আর ইমালসন আছে, সেও মিডিলে আছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, উপরে শুভম সিং জি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা এই যে ইমালসনের সম্পর্কে একটু জানবো। ইমালসনটা ইম্পর্টেন্ট, ইমালসনের প্রকারভেদ দেখে নেব। ইমালসনের সংজ্ঞা আমরা পড়েছি। ইমালসন কাকে বলছে, যে সংক্ষেপে যদি বলি আমরা, যে ক্লোরাইড দ্রবণের বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম, মানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম এই দুটাই কি তরল যদি হয়, দুটাই হচ্ছে তরল, তাকে কি বলছে, তাকে বলছে হচ্ছে ইমালসন। অর্থাৎ ক্লোরাইড দ্রবণের যে মানে বিস্তৃত দশা কোনো একটা তরলে বিস্তার মাধ্যমে কোনো একটা তরলের কোনাগুলির সাধারণত কি হয়, 10⁻⁴ থেকে 10⁻⁷ থেকে 10⁻⁴ সেন্টিমিটার বেশের মধ্যে এই বিস্তৃত দশার কোনাগুলি ওখানে সূক্ষ্মভাবে একে অপরের সঙ্গে ছড়িয়ে থাকে, তার জন্য বিস্তার মাধ্যম বলছে। সেটা হচ্ছে ইমালসন। ইমালসন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি জলে তেল জাতীয় ইমালসন, জলে তেল জাতীয়। একটা হচ্ছে তেলে জল জাতীয় ইমালসন। হ্যাঁ, জলে তেল জাতীয় তার মানে কি, এখানে দিলে বোঝা যাবে যে জলে তেল জাতীয় মানে যে ইমালসনের বিস্তার মাধ্যম হচ্ছে জল এবং বিস্তৃত দশা হচ্ছে তেল, তাকে ইমালসন। যেমন এর উদাহরণ হচ্ছে দুধ। আর তেল জল জাতীয় কি, যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম হচ্ছে তেল এবং বিস্তৃত দশা হচ্ছে জল, এটা হচ্ছে মাখন। এই দুটো উদাহরণ তোমরা মনে রাখবে। হ্যাঁ, মাখন। আচ্ছা, এই যে ইমালসন, যার এদের যে স্থায়িত্ব অনেক বেশি, দুধ এবং মাখনের স্থায়িত্ব বেশি, এবং স্থায়িত্ব বৃদ্ধি হওয়ার জন্য একটা দ্রব্য আমাদের ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে অবদ্রবকারক। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞা, সেটা বলছে অবদ্রবকারক। এটা মনে রাখতে হবে। কি, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম ছাড়াও ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে তৃতীয় একটি উপাদান ব্যবহার করা হয়, যেটা কি করে, যেটা হচ্ছে ক্লোরাইড দ্রবণ বা ইমালসনের স্থায়িত্ব বৃদ্ধি করে। উদাহরণ কি, যেমন কেসিন, জিলেটিন। আর ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে সাবান ও ডিটারজেন্ট। এগুলা কি করে, এদের কাজ কি? অবদ্রবকারক কাজ কি, এর স্থায়িত্ব বৃদ্ধি করে। তাহলে আমরা বলতে পারি যে কাপড় কাচার কাজে তো আমরা কি বলে সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করি। আর একটা জিনিস মনে রাখবে, কেসিন কিন্তু এই দুধের মধ্যে থাকে। হ্যাঁ, কেসিন অবদ্রবকারক কোথায় থাকে? দুধের মধ্যে কেসিন থাকে। হ্যাঁ, দুধের যে স্থায়িত্ব সেটা বৃদ্ধি করে কে? কেসিন। আর সাবান, ডিটারজেন্ট, প্রশ্ন আসতে পারে যে কিভাবে কাপড় কাচতে এখানে অবদ্রবক হিসেবে ব্যবহার হচ্ছে, এর উত্তরটা কি হবে? প্রশ্নটা একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। যে হচ্ছে আমরা কাপড় কাচতে কি ব্যবহার করছি? কাপড় কাচতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা হচ্ছে কি না? তো এখানে সাবান ও ডিটারজেন্ট কিভাবে অবদ্রবকারক হিসেবে ব্যবহৃত হচ্ছে? কাপড় কাচায় সাবান কিভাবে অবদ্রবকারক হিসেবে কাজ করে। তাহলে কি বললাম, যে আমরা জানি সাধারণত যে ক্লোরাইড দ্রবণের স্থায়িত্ব কম, একটু উত্তপ্ত হলেই বা একটু তড়িৎ বিশ্লেষ্য যোগ করলেই কি হয়, থিতিয়ে পড়ে, মানে স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না। ঠিক আছে, এবারে এর স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য কি করা হয়? অবদ্রবকারক মেশানো হয়। আমরা জানি ইমালসন জলে তেল জাতীয় আর তেলে জল জাতীয়, আমরা দুই প্রকার পড়লাম। এবার অবদ্রবকারক হিসেবে উদাহরণ কি? সাবান বা ডিটারজেন্ট। এটা কি করে? আমরা জানি কাপড়ের মধ্যে ময়লা থাকে, জল দিয়ে আমরা পরিষ্কার যত না করতে পারি, সাবান দিয়ে আরো বেশি পরিষ্কার হয়। তার মানে মনে রাখতে হবে, জলটা হলো বিস্তার মাধ্যম, আর কাপড়ের যে নোংরা সেটা হচ্ছে আমার বিস্তৃত দশা। তাহলে এই দুটা আমাদের কি হচ্ছে, যে নোংরা জলের যে দ্রবণ সেটা হচ্ছে ক্লোরাইড দ্রবণ। এই ক্লোরাইড দ্রবণটারও স্থায়িত্ব বেশি হবে কখন? যখন আমরা সাবান দেবো।
তখন কী হবে, সেই নোংরাটা আর হচ্ছে কাপড়ে থাকবে না, পুরোটাই আমার হচ্ছে কোলাইডে দ্রবণে পরিণত হবে। এইভাবে হচ্ছে কি হয়, আমাদের কাপড় থেকে নোংরা বেরিয়ে যায়। এখানে হচ্ছে সাবান এবং ডিটারজেন্ট অবদ্রব্য কারক হিসেবে, অর্থাৎ কি বলে আমার হচ্ছে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধিকারক হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, আমাদের প্রথম পার্ট আজকে এই পর্যন্তই। এরপরে আমরা দ্রাব্যতা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, তারপরে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিরিক্ত দ্রবণ, তারপর হচ্ছে ক্লাস, এই বিষয়ে আমরা জানবো। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করলাম।